নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান সময়ে যে সকল রাশির ওপরে সাড়ে সাতি চলছে তার উপরে একটা প্রভাব এবং সাড়ে সাতি অ্যাকচুয়ালি কী এবং তার একটা কনসাইজ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তার সাথে প্রচুর মানুষ প্রশ্ন করেছে যে অরুধ লগ্ন নিয়ে, যে অরুধ লগ্ন অ্যাকচুয়ালি কী হয় বা কিভাবে এফেক্ট করে, সাড়ে সাতির সাথে কিভাবে যুক্ত থাকে, সেই নিয়েও একটা আলোচনা করব, অর্থাৎ একটা কম্প্যাক্ট আলোচনা করবার চেষ্টা করব। বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আলোচনাটা করব। তো যাই হোক, আলোচনা শুরুর একদম প্রাককালে আপনাদের বলে দিই যে বহু মানুষ ফোন করেন, ফোন করে তাদের প্রশ্ন রাখেন, অনেকে এসএমএসও করেন। আমার শরীর বিশেষ ভালো নয় কদিন যাবৎ। আজকে আমি 26 তারিখ রাত্রিবেলা অনুষ্ঠান করছি, তো অনেকের সাথে কথা বলতে পারছি না নিয়মিত। যারা ফোন করেন তারা ডিমোরালাইজড হবেন না, একটু শরীরটা ঠিক হয়ে গেলেই কথা বলতে পারবো। আর নাম্বার 2 হচ্ছে যে দয়া করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, এই ফোন করে বা এই ফোনের মাধ্যমে আমি মধ্যেখানে ব্যাপারটা একদমই বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার গুরুর নির্দেশ আছে যে ওভার টেলিফোনে বা কোনো ওভার টেলিফোন বলে উনি কিছু বলেননি। উনি বলেছেন যে জাতক জাতিকাকে সামনে না দেখে বা অন্তত তাদের পিতামাতা বা পিতামহ বা এরকম মাতামহ এরকম কেউ, ঠাকুমা দাদু বা দিদা দাদু এরকম ব্যক্তি রেখে কারুর ছাড়া তার সম্পর্কে বলতে নেই, বা তার স্ত্রী বা স্বামী কেউ একজন সেখানে রিপ্রেজেন্টেটিভ, তার কোড রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে, না হলে তার সম্পর্কে বলতে নেই। অ্যাকচুয়ালি জাতক ব্যতি রেখে, অ্যাকচুয়াল সিনারিওটা হচ্ছে জাতক ব্যতি রেখে, তার পিতামাতা ব্যতি রেখে বা দুজনের মধ্যে যে কোনো একজন, তাদের ছাড়া কখনো তার ছক সম্পর্কে আলোচনা করতে নেই। আমি ছকের সাথে পামটাও দেখি, দুটোই দেখি একসাথে। আপনারা যারা নিয়মিত আমাকে জানেন বা দীর্ঘদিন ধরে দেখছেন, এখানে বহু মানুষ যারা আমার অনুষ্ঠান দেখে বা আগেও দেখেছে, বা যখন কিছুই করতাম না তখনও যোগাযোগ ছিল, এরকম 15-18 বছরের রিলেশন আছে, এরকম বহু মানুষ এখানে অনুষ্ঠান দেখেন। তাদের সাথে আমার অত্যন্ত ভাতৃস্থানীয় বা ভগিনীস্থানীয় সম্পর্ক আছে। তো তারা প্রত্যেকে জানেন, কিন্তু ব্যাপারটা আমার রোজ রোজ এক জিনিস বলতে ভালো লাগে না। আমাকে দয়া করে, কারণ বেশ কিছু দিন হয়েছে যে কিছু মানুষ পয়সা পাঠিয়ে দিয়েছে, দিয়ে তারপরে বলছে আপনি এরকম দেন না, পয়সা নিয়ে বসে আছেন। দিজ আর ভেরি ডিরোগেটিভ স্টেটমেন্ট। আমি স্ক্রিনশট নিয়ে আপনাদের এখানে দেখিয়ে দিতে পারতাম। এত বাজে ডিরোগেটিভ শব্দ ইউজ করেছে যে আমি 500,000 টাকা নিয়ে বসে রয়েছি। এত দুরবস্থা ঈশ্বরের আশীর্বাদে আমার আসেনি। আমার যদি সেরকম আসে আমি মন্দিরে চলে যাব, আমার ফ্রিতে খাওয়া আছে। আমি সর্বভারতীয় একটা সংস্থার সেক্রেটারিয়েট সদস্য, শুধু এইটুকু বললাম, আমি কিছু নাম উচ্চারণ করছি না। সর্বভারতীয় তথা ভারতবর্ষের বাইরেও তার সেক্রেটারিয়েট সদস্য। আমি যেখানে যাব আমার পরিচয় দিলে আমাকে ফ্রিতে সেখানে একটা থাকার এবং দুবেলা দুমুঠো প্রসাদ আমি পেয়ে যাব। সুতরাং অন্য সংস্থানের জন্য আমার পয়সা ইনকাম করার দরকার পড়ে না। আর আমি সারাদিনে যে খাবার খাই তার ভ্যালু এত কম, যেটা এমনিতেও চাইলে কেউ দিয়ে দেবে, খুব নিকৃষ্ট লোক হলেও সে দিয়ে দেবেন, কারোর প্রতি এনে রেখে বলছি। সুতরাং এতটা খারাপ ভাববেন না যে আমি কারোর 500,000 টাকা নিয়ে কোথাও চলে যাচ্ছি। প্রথম কথা তো আমি কাউকে টাকা পাঠাতেই বলি না। আমি ওভার টেলিফোনের মাধ্যমে কোনো দিন কারোর ছক দেখতে ইন্টারেস্টেড নই। মধ্যেখানে কিছু বয়স্ক মানুষ যারা কোনো কারণে, বার্ধক্যজনিত কারণে হোক বা শারীরিক কারণে হোক, তারা ফোন করে বলতেন, আমি সেই কারণে তাদের হরস্কোপ দেখে দিয়েছি। সেই সুযোগে কিছু মানুষ বলেছেন, আমিও সেই মুহূর্তে হয়তো কিছুটা আবেগের বশবর্তী হয়ে আমার গুরুর কথাকে না মেনে আমি দেখে দিয়েছি, বাট আই কমিটেড আ মিস্টেক। আমি দেখি না হরস্কোপ কারোর ওভার টেলিফোনে, কোনো দিন দেখি না। একদম টিভিতে, যখন গ্লোব টিভিতে শুরুর দিকে অনুষ্ঠান করতাম তখন দেখতাম, খুব প্রবলেম হতো। কিছু কিছু হরস্কোপে পামটা সঙ্গে সঙ্গে দেখতে হয়, পাম তো সব ক্ষেত্রেই দেখতে হয়, কিন্তু কিছু হরস্কোপে প্রেডিকশানই করা যায় না পামটা না দেখলে, করসপন্ডিং পামটা না দেখলে।
সেই হিসাবে আমার এত এলিজিবিলিটি নেই যে আমি ওভার টেলিফোনে দেখে। 2 নম্বর হচ্ছে আমার তো সময়ও নেই। আমি সপ্তাহে 10 ঘন্টা অ্যাস্ট্রোলজি করি, তার বাইরে বাদবাকি সময় আমি করি না এই কাজটা। অ্যাস্ট্রোলজি করে আমি খাই না, সুতরাং আমার কিচ্ছু এসে যায় না আমায় কে কি পাঠালো কি না পাঠালো, কে পয়সা দিল, কে দেখাতে আসলো, কে কি বললো। আমি আমার বক্তব্য রাখি। যে বুদ্ধিমান লোক সে অল্পে বোঝে, যে বুদ্ধিমান নয় নিজেকে বেশি বুদ্ধিমান মনে করেন সে মানুষ আমাকে বোকা ভাববেন না, এটুকুই শুধু অনুরোধ করব। আমার কোনো উদ্দেশ্য নেই। আমি অ্যাস্ট্রোলজি থেকে যে সামান্য পয়সা আমার আয় হয়, আমার একটা সংস্থা আছে, সেই সংস্থায় ব্যয় হয়। এভরিবডি নোজ দ্য ম্যাটার, সবাই জানে। আমি তো বলছি এইখানে অন্তত 250-300 জন ব্যক্তি আছেন যারা আমাকে বহু বছর ধরে চেনেন। দে নো এভরিথিং, অল দি ইনস অ্যান্ড আউটস অ্যাবাউট মি। তো আই এম নট ব্লোয়িং মাই ওন ট্রাম্পেট। আমি যেটা ফ্যাক্ট সেটা আপনাদের বলে দিলাম। কেউ আমাকে ফোন করে বলবেন না টাকা দিচ্ছি আপনি দেখে দিন। কোনো টাকা পয়সা দিতে হবে না। না আপনি দূরে থাকেন, কেন দূরে থাকেন আমার জানার দরকার নেই। লট অফ প্রভিশনস আর দেয়ার, আপনি সেখানে দিন, সেখানে বিচার করিয়ে নিন, কোনো অসুবিধে নেই। আমাকে দিয়ে যদি ছক দেখাতে হয় তাহলে আমার সামনে আসতে হবে, তবে আমি দেখে দিতে পারবো। আদারওয়াইজ আমার কোনো ইচ্ছে নেই কারোর হরস্কোপ দেখা। দেখতে দেখতে এখন আমি বুড়ো হয়ে গেছি, দেখছেন তো চুল দাড়ি সব পেকে গেছে, আর ভালো লাগে না এসব। অসভ্যতামের একটা লিমিটেশন আছে। আমি এত কটু কথা কারোর সম্পর্কে বলি না, কিন্তু বাজে কথা বলারও একটা লিমিটেশন আছে। আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। আপনারা যারা দীর্ঘদিন আমাকে জানেন তারা জানেন যে আমি এমন কতগুলো ক্রিটিক্যাল ডিজিজ বোর্ন করি যেগুলো নিয়ে আমার শরীরকে চালাতে আমার খুব কষ্ট হয়। তার সাথে আমার অনেক পারিবারিক বা ব্যবসায়িক অনেক রকম বার্ডেন আছে যেগুলো আমাকে নিতে হয়। ছোটোখাটো একটা জায়গায় চাকরিও করি, সেখানকারও একটা খুব স্বল্প মাত্রায় হলেও বার্ডেন আছে। তো এত বার্ডেন নিয়ে আমার পক্ষে কোনো মাথা ব্যথা নেই আপনাদের কারোর। কে কোথায় দিল্লি বসে আছেন না কোথায় বম্বে বসে আছেন, যেখানে খুশি থাকুন, সেখানে নিশ্চয়ই অ্যাস্ট্রোলজার আছে, তাকে দেখিয়ে নিন, আমার কাছে দেখাতে হবে না। দয়া করে এরপরে যদি আমাকে এই অনুষ্ঠান যবে পাবলিশড হবে তারপরে যদি একজন ফোন করে কেউ কখনো বলেছেন, আমি কিন্তু খুব বাজেভাবে ফোনটা ডিসকানেক্টেড করে দেবো। আই এম নট গোয়িং টু টলারেট দিস এনিমোর। আমি লাস্ট টাইম বলে দিলাম। আমি একদম সরাসরি আলোচনায় চলে আসি। সেটা হচ্ছে 7.5 জিনিসটা কি অ্যাকচুয়ালি, এটা প্রথম বুঝে নিন। 7.5 হচ্ছে আপনার জন্মছকে, আপনার যে বার্থ চার্ট আছে, বার্থ চার্টে যেখানে চন্দ্র থাকে সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি রাশি, আপনার অ্যাকচুয়াল রাশি। যেরকম 12টা রাশি আছে, জোডিয়াক সাইন্স আছে যে 12টা, তার মধ্যে যেখানে চন্দ্র থাকে সেই চন্দ্র আপনার রাশিকে রিপ্রেজেন্ট করে। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে সেটা দেখার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেটা নিয়েও প্রশ্ন করেছে, আমি সেই টপিকে ঢুকছি না। আমি একদম সরাসরি বেদিক অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলছি, যেটা অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজি। তো আপনার চন্দ্র যেখানে বসে থাকবে কোনো একটা রাশিতে চন্দ্র 56 ঘন্টার মতন থাকে, এবং 56 ঘন্টায় সে 2.25 দিনে মোটামুটি সে ক্রস করে, নাম্বার 1। নাম্বার 2, সেখানে সে মোটামুটি 2.25খানা করে নক্ষত্র পায়, অর্থাৎ এক একটা নক্ষত্রে 4টে করে চরণ থাকে। তো 8টা চরণ তো সে পুরো পায়, এবং একটা নক্ষত্রে 4টে চরণের মধ্যে একটি চরণ সে পায়, অর্থাৎ 9টি চরণ থাকবে। তো কোনো একটি নক্ষত্রের কোনো একটি চরণে আপনার জন্ম হবে, এবং যে নক্ষত্রে আপনার জন্ম হবে সেই নক্ষত্র দিয়ে আপনার বিংশোত্তরী মহাদশা শুরু হবে। আমাদের পরমায়ু অ্যাকচুয়ালি 120 বছর ধরা আছে। কেতুর নক্ষত্র থেকে শুরু করে বুধের নক্ষত্র শেষ হওয়া পর্যন্ত যে টার্মটা দেওয়া আছে, অর্থাৎ 1 থেকে 9, 10 থেকে 18 বা 19 থেকে 27, এই টার্মিনোলজির মধ্যে 120 বছর লুকিয়ে আছে অ্যাকচুয়ালি। তো 120 বছরের মধ্যে আমরা তো কলিযুগে এতটা কেউ প্রুডেন্ট নই যে 120 বছর বেঁচে থাকতে পারি, কিছু মানুষ হয়তো পারেন। তো সেই হিসাবে আমাদের বর্তমান মেডিকেল সায়েন্স বলুন বা যার মাধ্যমে কিছুটা
জীবনকে পরমায়ুকে বাড়ানো গেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বিংশোত্তরী মহাদশা 120 বছর আয়ুটাই দেওয়া আছে, অন্তত কলিযুগের জন্য। তো চন্দ্র যেখানে বসে থাকবে এবং যে নক্ষত্রকে সে ভোগ করবে, 27টা নক্ষত্রই চন্দ্রের স্ত্রী হয় রেসপেক্টিভ। তো সেই যে নক্ষত্রকে চন্দ্র নিয়ে বসে থাকবে আপনার জন্মের সময়, সেই নক্ষত্রের যে গ্রহকে রিপ্রেজেন্ট করছে, মনে করুন আপনার বৃষ রাশিতে চন্দ্র রয়েছে এবং রোহিণী নক্ষত্রে রয়েছে, তাহলে চন্দ্রের মহাদশা দিয়ে আপনার জীবদ্দশা অর্থাৎ বিংশোত্তরী মহাদশা স্টার্ট হবে। চন্দ্রের পরে মঙ্গল আসবে, মঙ্গলের পরে আপনার রাহু আসবে, রাহুর পরে জুপিটার, স্যাটার্ন, বুধ এভাবে আসবে। বুধের পরে কেতু, কেতুর পরে শুক্র, শুক্রের পরে রবি, রবির পরে যে দিনে আপনার চন্দ্রের মহাদশার যতটুকু অংশ আপনি ভোগ করেছেন, মনে করুন আপনি 7 বছর ভোগ করেছেন, তাহলে 3 বছর বাকি রয়েছে। সেই 3 বছরের শেষ দিন পর্যন্ত যখন আপনি আসবেন, সেই দিনটাতে 120 বছর পূর্ণ হবে, যদি আপনি সেই দিন পর্যন্ত বেঁচে থাকেন। তো 120 বছরের ওপর বাঁচলে কি হবে সে সম্পর্কে পণ্ডিতদের বিভিন্ন ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যায় আমি যাচ্ছি না, কারণ আশা করি আমরা কেউ মোটামুটি, অন্তত আমি তো নই সেই দলের মধ্যে। তো যাই হোক, এটা বলে রাখি। আর নাম্বার 2 হচ্ছে এই 7.5-র এফেক্ট কি হয়। অনেক লোক, অনেক ব্যক্তি, অনেক মানুষ যারা যেভাবে 7.5-কে ব্যাখ্যা করেন, মানে লোক, ব্যক্তি, মানুষ মানে আমি পণ্ডিতদের মধ্যে বলছি, বিভিন্ন রকম চন্দ্র দিয়ে 7.5-কে ব্যাখ্যা করা হয়, লগ্ন দিয়ে ব্যাখ্যা করা হয়, অনেক সময় রবির ওপর দিয়ে যখন স্যাটার্ন পাস করে, মনে করুন আপনার ভাদ্র মাসে জন্ম, তো রবি মূল ত্রিকোণে রয়েছে, তো স্যাটার্ন যখন সিংহ রাশি দিয়ে পাস করবে, সেই সময় বলা হয় 7.5-র কিছুটা প্রকোপ আপনি পেতে পারেন। 7.5 অ্যাকচুয়ালি কি, এগুলো সব কিছুকে ছেড়ে দিন, আমরা এই মুহূর্তে আলোচনা করছি শুধুমাত্র দ্য কনসেপ্ট অফ, বেসিক কনসেপ্ট অফ 7.5। আপনার চন্দ্র যেখানে বসে রয়েছে, মনে করুন আপনার তুলা রাশিতে চন্দ্র রয়েছে, 7 নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, 10 ডিগ্রিতে চন্দ্র আছে, তাহলে যেই না স্যাটার্ন কন্যা রাশিতে ঢুকবে, কন্যা রাশিতে ঢুকবে, আপনার তথাকথিত অ্যারিথমেটিক্যালি আপনার 7.5 শুরু হবে, কোট আনকোট। শনি এক একটা ঘরে টেন্টেটিভলি 2.5 বছর থাকে, তবে বুধের ঘরে, স্পেশালি কন্যার ঘরে, শনি 2.5 বছরের থেকে 20-22 দিন কম থাকে। এই ঘরে সব থেকে বেশি ভেলোসিটিতে বুধ বেরোয়, স্যাটার্ন বেরোয়, আমি ধরে নিচ্ছি 2.5 বছর। তো 2.5 বছর থাকার পরে ও ঢুকবে তুলা রাশিতে, অর্থাৎ চন্দ্র যেখানে আছে তার ওপর দিয়ে স্যাটার্ন পাস হবে, যেটাকে আমরা ধাইয়া বলি অ্যাকচুয়ালি। ধাইয়া মানে 2.5 বছর, ঢাই হিন্দি শব্দ, ঢাই মানে 2.5 বছর চন্দ্রের ওপর দিয়ে শনি পাস করবে, এই ধাইয়া। তারপরে চন্দ্রের দ্বিতীয় চলে যাবে শনি, চন্দ্রের দ্বিতীয় যখন চলে যাবে, তখন দ্বিতীয় মানে স্করপিওতে যখন স্যাটার্ন পাস করে চলে গিয়ে স্যাজিটেরাসে ঢুকবে, তখন পুস্তক অনুসারে আপনার 7.5 শেষ হয়ে যাবে। এটা হচ্ছে 7.5 বেসিক কনসেপশন। তাহলে শনি এক একটা ঘরে 2.5 বছর থাকে, তাহলে 2.5 বছর থাকলো আপনার চন্দ্রের দ্বাদশে মানে কন্যা রাশিতে, 2.5 বছর থাকলো তুলা রাশিতে, চন্দ্র আপনার যেখানে, অর্থাৎ যেটা আপনার অ্যাকচুয়াল রাশি, তুলা রাশির জাতক জাতিকা আপনি, এবং পরে 2.5 বছর থাকলো সে আপনার চন্দ্রের দ্বিতীয় অর্থাৎ রাশির দ্বিতীয়, সেখানে 2.5 বছর, তো 3 2.5-তে 7.5, এই হচ্ছে 7.5-র কনসেপশন অ্যাকচুয়াল। এই 7.5-র কনসেপশনে কি হয় অ্যাকচুয়ালি, খুব সোজা ভাষায় বলছি, কিছু হয় না। এক কথায় যদি উত্তর শোনেন, কিছু হয় না। যে মানুষ যত মেটেরিয়াল, তার 7.5-র এফেক্ট তত বেশি হয়। যে মানুষ যত স্পিরিচুয়াল, তার 7.5-র কোনো এফেক্ট হয় না, কোনো ইফেক্ট হয় না। দেখুন, হাতির গায়ে যদি একটা মশা গিয়ে বসে, তাহলে হাতির কোনো ইফেক্ট হয় না, হাতি জানেও না, হাজার হাজার মশা মাছি হয়তো তার গায়ে বসে আছে, বোধও নেই। কিন্তু হাতির পায়ের তলায় যদি একটা মশা পড়ে যায়, তো সমস্যা হয়ে যাবে তখন, হ্যাঁ, তো রাম নাম হয়ে যাবে সঙ্গে সঙ্গে। সেইটা হচ্ছে চন্দ্রের সমস্যা। চন্দ্র
আমাদের মাতৃকারক প্ল্যানেট, আমাদের কালপুরুষের চতুর্থ ভাবকে রিপ্রেজেন্ট করে। স্যাটার্নের মূল ত্রিকোণ থেকে ষষ্ঠ ভাবকে রিপ্রেজেন্ট করে। স্যাটার্নের মূল ত্রিকোণের যে দ্বাদশ ভাব আছে অর্থাৎ মকর রাশি, সেখান থেকে সপ্তম ভাবকে রিপ্রেজেন্ট করে। রবির ঘরের দ্বাদশে বসে থাকে। মাতা এবং পিতা অর্থাৎ চন্দ্র এবং রবি যথাক্রমে সৃষ্টির কারক হিসাবে কাজ করে। তো চন্দ্র আমাদের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে নির্দেশ করে। চন্দ্র আমাদের ইমোশন, চন্দ্র আমাদের প্যাশন, চন্দ্র আমাদের ভালোবাসা, লাভ, বন্ডিং, এবং তার মধ্যে প্রাইমারি নেচারটা আছে। শুক্রের মধ্যে যে জিনিসটা থাকে, যেটা নিয়ে এক্ষুনি বলবো আপনাদের, যে আরুধ লগ্ন নিয়ে। তো আরুধ লগ্নে যেটা হবে সেটা তখন দেখবেন যে এটা একটা ফিকটিশাস কনসেপশন। তো শুক্র হচ্ছে সব কিছুর ফিকটিশাস কনসেপশন। শুক্রের লোকেরা খুব ভালোবাসছে, কিন্তু ভালোবাসার মধ্যে না সেই প্রকৃত এসেন্সটা নেই। ওপরে দেখে খুব মনে হচ্ছে খুব ভালোবাসছে, অর্থাৎ নকল গয়না পরে আছে। একজন জহুরি ছাড়া কেউ পরখই করতে পারবেন না যে তিনি নকল সোনা পরে আছেন না আসল সোনা পরে আছেন। তো সেইটা হচ্ছে শুক্রের কনসেপশন। শুক্র মানে আর্টিফিশিয়াল। একটা নায়ক এসে একটা বিরাট মোটা একজন গুন্ডাকে একটা ঘুষি মারলো, গুন্ডাটা উড়ে গেল। আপনি বাস্তব কনসেপশনে ভাবুন, একটা লোককে কত জোরে ঘুষি মারতে পারলে সে লোকটা উড়ে যেতে পারে। এটার কোনো বাস্তবিক কোনো কনসেপশন হয় কখনো? কত নিউটন বা কিলো নিউটন বা মেগা নিউটন ফোর্স একটা হাতে একটা ঘাত বল যেটাকে বলা হয়, মানে ফোর্স ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ঘাত বল, সেটা হলে পরে সেই লোকটা উড়ে যেতে পারে। আমরা সেটা দেখি, সেটাতে মজা নিই, হাততালি দেয় বাচ্চারা, অনেক বয়স্করাও দেয়। শুক্র আপনাকে এমনভাবে আবেশের মধ্যে নিয়ে নেবে যে আপনি ওই কাল্পনিক স্টোরিটার মধ্যে নিজেকে জড়িয়ে নেবেন। কিন্তু আপনি যখন বাইরে বেরোবেন আপনি নিজেও তখন ভাববেন যে এটা তো গল্প ছিল, খানিকক্ষণ বাদে বেরিয়ে যাবে। চন্দ্র সেটা বেরোয় না কখনো। দ্য বেসিক থিংস ইজ দ্যাট চন্দ্র হচ্ছে মা। মা কখনো জীবনের কোনো স্থান থেকে বেরোনো সম্ভব নয়, কারণ আপনার তার গর্ভে আপনার সৃষ্টি হয়েছে, আপনি বেড়েছেন, আপনার প্রিনাটাল গ্রোথ সৃষ্টি হয়েছে। তো চন্দ্র আমাদের বেসিক আইডেন্টিটি। রবি এবং চন্দ্র, রবি থেকে প্রাণ আসে, চন্দ্র হচ্ছে ধারকত্ব, ধরে থাকে। দুজনকে মিলে প্রাণের উৎপত্তিটা ঘটে। তাদের আইডেন্টিটি কখনো বোঝা যায় না কোনো অবস্থাতে। এবং মা কী রকম করে, মা প্রকৃতি নির্ভরভাবে, মার মধ্যে দয়া, মায়া, প্রেম, ভালোবাসা, এটার মধ্যে কোনো কোনো মায়া কিছু থাকে না, মায়াবী কিছু থাকে না। যদিও যদি খুব কোর আলোচনা বলেন তাহলে এটা তো পুরোটাই ইলিউশনারি ম্যাটার, সেই কনসেপশনে আমি এই মুহূর্তে যাচ্ছি না। মা কিন্তু তার একদম হৃদয় দিয়ে সে তার সন্তানকে ভালোবাসে, ন্যাচারাল। আপনি সমস্ত মানুষ ছেড়ে দিন, মানুষ থেকে নিম্নজনীর প্রাণীদের দেখুন, তারাও সেই কাজটাই করে। সে কি বড় হয়ে চাকরি করে খাওয়াবে বলে করে? মানুষকে না হয় ভাবতে পারে, এটা একটা ন্যাচারাল থিংস। এই জন্য ফোর্থ হাউসকে দেওয়া হয়েছে চাঁদকে। চাঁদ ন্যাচারাল মাদার। তো চন্দ্র দুটো সেক্টর আছে। চন্দ্র কিন্তু পৃথিবীর থেকে ছিটকে বেরোনো, পৃথিবী যখন একদম গলিত অবস্থায় ছিল, আপনারা সবাই জানেন, সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী ঘুরছে। তো পৃথিবীর একটা অংশ, পৃথিবী একটা ডিমের কুসুমের মতো অংশ ঘুরছে, সেখান থেকে একটা উপবৃত্তি ছিটকে গিয়ে কিছুটা দূরে পৃথিবী থেকে, তারপরে সেটা পরবর্তীকালে ঠান্ডা হয়ে চন্দ্রের জন্ম হয়েছে। অর্থাৎ পার্ট অফ দ্য আর্থ, যা পৃথিবীতে আছে তাই শনিতে আছে, তাই বৃহস্পতিতে আছে। মহাবিশ্ব, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এই পঞ্চভূতের মাধ্যমেই তৈরি হয়েছে, তাই আপনার শরীরে আমার শরীরে আছে, তার বাইরে কিছু নেই। তো দ্য বেসিক কনসেপশন ইজ দ্যাট যে চন্দ্র পৃথিবীরই অংশ, পৃথিবী থেকেই বেরিয়েছে, খুব সাইজে ছোট উইথ রেসপেক্ট টু আর্থ। আপনি যদি স্যাটার্নের আয়তন ধরেন, স্যাটার্ন সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট, কিন্তু ক্ষমতার দিক থেকে শনি সব থেকে বেশি ক্ষমতা রাখে। রবির পরে, রবি কোনো ক্ষমতা নিজে প্রদর্শন করে না, রবি তার অমাত্য দিয়ে প্রদর্শন করায়, লক্ষ্যবার আপনাদের বলেছি, আপনারাও জানেন। কিন্তু
স্যাটার্ন যেটা করে অ্যাকচুয়ালি, স্যাটার্ন সেই কাজটা খুব স্পেসিফিক্যালি বুঝে নিন। স্যাটার্ন আয়তন শুধু নয়, স্যাটার্নের ক্ষমতাটা অনেক বেশি। সবসময় যে আয়তনই বিশাল বড় হলে সে ক্ষমতাবান হবে তার কোনো মানে নেই। স্যাটার্নের ক্ষমতা বেশি। স্যাটার্ন হচ্ছে সব থেকে ক্ষমতাশালী এবং সব থেকে প্রোগ্রেসিভ ফল দেওয়া প্ল্যানেট, এবং সব থেকে পার্মানেন্ট এবং একটা কম্প্রিহেন্সিভ ইফেক্ট আপনাকে দেবে সারা জীবন। যেটা দেবে এবং যেটা নেবে দুটোই কম্প্রিহেন্সিভ, কোনো রকম কার্পণ্য নেই, এবং সেটা কোনোদিন মেরামতযোগ্য নয়, এমন জিনিস করে দেবে আপনাকে। তো দ্য ফ্যাক্ট হচ্ছে শনি পৃথিবী থেকে, সূর্য থেকে তো দূরে আছে, পৃথিবী থেকেও কোটি কোটি কিলোমিটার দূরে আছে। চন্দ্র উইথ রেসপেক্ট টু স্যাটার্ন খুঁজেই পাওয়া যাবে না। স্যাটার্নের চারপাশে প্রত্যেক দিন যারা ওয়ার্ল্ড জার্নাল ফলো করেন, সেলেস্টেরিয়াল ফিজিক্সের ওপরে ওয়ার্ল্ড জার্নাল ফলো করেন, তারা দেখবেন যে কোনো না কোনো হ্যাবলস টেলিস্কোপ হোক বা কোনো টেলিস্কোপে কোনো না কোনো স্যাটার্নের কোনো নতুন মুন আবিষ্কার হচ্ছে। তাদের আয়তন হয়তো খুব ছোট, কোনো মেটিওরের মতন হতে পারে বা তার থেকে একটু বড়। এত অসংখ্য চাঁদ আছে শনিতে, অ্যাকচুয়ালি তার সংখ্যা কাউকে বলাটা সম্ভব নয়, এত অসংখ্য চাঁদ আছে। মঙ্গলের যেরকম দুটো আছে, ফোবোস আর ডিমোস, আমাদের যেরকম চন্দ্রমা আছে, মঙ্গলে সেরকম দুটো আছে এখনো পর্যন্ত। সেই তো আমাদের মুনি ঋষিরাই বলে গেছে লক্ষ বছর আগে। তো শনিরও বলে গেছে, তখন বলেছিল 18টা, পরে 24টা, সেটা এখন কয়েকশোতে দাঁড়িয়ে গেছে, পরবর্তীকালে হাজারেও দাঁড়িয়ে যেতে পারে। শনির চতুর্দিকে এমন একটা বলয় আছে এবং এমন একটা গ্রাস আছে এবং এত দূর যে সেখানে গিয়ে প্রপার ইনভেস্টিগেশনটা করাটাও খুব মুশকিল। যাই হোক, সেটা বিজ্ঞানীরা করেন এবং সেই মোতাবেক তারা ব্যাপারটাকে তার রিপ্রেজেন্টেশনটা তারা করতে থাকে। কিন্তু যেটা আমার বলার সেটা হচ্ছে, চাঁদ তাহলে এত এফেক্টিভ কি করে হয়? এফেক্টিভ এই জন্যই হয় কারণ চাঁদ পৃথিবীর সামনে আছে বলে। আপনি একটা বিরাট মনে করুন, খুব সাধারণ, আমি একদিন আপনাদের বিভিন্ন আত্মীয়তার সম্পর্কে বলেছিলাম যে মনে করুন খুব দূর সম্পর্কের একজন আত্মীয়, কিন্তু সে দীর্ঘদিন আপনার সাথে রয়েছে, 20 বছর ধরে, 25 বছর ধরে, আপনি তাকে বড় হতে হতে আপনি তাকে দেখেছেন। সেই মানুষটি যদি কোনো কারণে চলে যায় বা তার যদি মৃত্যু হয় কোনো কারণে, আপনার খুব দুঃখ হবে। ওয়ারাস দেখা যাচ্ছে আপনার কোনো অপেক্ষাকৃত নিকট আত্মীয়, যাকে আপনি এতটা ভালো করে, যার সাথে আপনার সম্পর্কই নেই, কিন্তু সে অনেক দূরে থাকে, কিন্তু রক্তের সম্পর্ক আছে, তিনি কোনো কারণে পৃথিবী থেকে চলে গেলেন, অতটা আপনার দুঃখ নাও হতে পারে। এটাই হচ্ছে ব্যাপার, কোনো জিনিস যখন কাছে থাকে তার ইফেক্টটা বেশি হয়। এবং সেই জন্য চন্দ্রের আকর্ষণে যে জোয়ার ভাটা হয় তার ইফেক্ট পৃথিবীর উপর অনেক বেশি হয়। চন্দ্র জলকে রিপ্রেজেন্ট করে। আমি অনেকবার বলেছি, যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করে না তাদের দেখবেন যে অমাবস্যা পূর্ণিমায় কেন আমাদের দেখবেন বয়স্ক মানুষদের, বাচ্চাদেরও হয়, বাচ্চাদের শরীরে স্ট্রেংথ থাকে, সেই জন্য বাচ্চাদেরটা বোঝা যায় না। বয়স হলে কি হয়, স্বাভাবিক নিয়মে সেন্সেস হয়, বার্ধক্য আসে, তো বার্ধক্যজনিত কারণে তিনি অনুভব করতে পারেন। তো তখন কি হয়, গা হাত পায়ে ব্যথা হয়, একাদশীতে হয়। অ্যাকচুয়ালি যখনই টেনশনটা হবে, আমাদের প্রোটোপ্লাজমে তো 90% জল, আমাদের শরীরে 75 থেকে 80% জল, সেই জলের ভারসাম্যকে কন্ট্রোল করার চেষ্টা করে। চাঁদ সরাসরি আকর্ষণ করে, গ্র্যাভিটেশনাল ফোর্সের সূত্র অনুসারে আকর্ষণ করে। ইট ইজ এ বেসিক কনসেপশন, কেউ মানে না, কেউ মানে। যে বিশ্বাস করে না তাকে বলবেন করে কি না করে। না করলে সমুদ্রের জলগুলো কি করে নদীর মধ্যে ঢুকে যায়, আমরা তো দেখি যে জল ঢুকে আসে, জল বেড়ে যায়, রোজ জোয়ার ভাটা হয় প্রত্যেক দিন, 11 ঘন্টা 57 মিনিট অন্তর অন্তর হয়, সবাই জানে সেটা। তো 7:30 সময় যে প্রবলেমটা হয়, চন্দ্র যেহেতু ছোট হওয়া সত্ত্বেও, উপগ্রহ ছোট, কিন্তু চন্দ্র পৃথিবীর একদম নিকটে অবস্থিত, সেই কারণে চন্দ্রের এফেক্ট আমাদের জীবনে, রবির পরে যদি কারোর ইফেক্ট থাকে সেটা চন্দ্রের এফেক্ট। রবি আমাদের আইডেন্টিটি, চন্দ্র আমাদের আইডেন্টিটি।
আমার চন্দ্রের ওপরে একটা ভিডিও করা রয়েছে, দ্য বেসিক কনসেপশন অফ চন্দ্র। আপনারা যারা অ্যাস্ট্রোলজি শেখেন বা জানতে চান, আমার সাথে আলোচনা না করে অনেক সময় দেখবেন, এখানে আমি অনেক ভিডিও, মানে এই ভিডিওগুলো নর্মালি লোকে দেখতে চায় না, কারণ ওগুলোতে তো উপাদেয় খাদ্য পাওয়া যায় না, যে কালকে পয়সা আসবে কিনা, পরশু কোথাও টাকা লাগালে পাবো কিনা, অ্যাকচুয়াল মানুষের যেটা নিডস হয় সেগুলো পাওয়া যায় না বলে এগুলো মানুষ দেখে না। আবার এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাকে এই ভিডিওগুলো আপলোড করতে বলেন, এবার আপলোড করলে গালাগাল খেতে হয়, না করলে তারা দুঃখ পায়। এবার দুদিক থেকে আমি একটা স্যান্ডউইচ সিচুয়েশনে থাকি, আমি করতে চাই না খুব একটা। তো চন্দ্রের সমস্যাটা হচ্ছে, চন্দ্র হচ্ছে ইমোশন, প্যাশন। চন্দ্রের আমরা যে এজটা ধরি সেই এজটা হচ্ছে একটা অ্যাডলোসেন্ট এজ। অনেক সময় অনেক পণ্ডিত চন্দ্রকে একদম শিশু হিসাবে ধরেছেন, একদম শিশু, একদম বাচ্চা। কিন্তু একজন বাচ্চার, তার যে জেন্ডার ডিসক্রিমিনেশন কথাটা হয়তো খুব খারাপ শব্দ, তার যে জেন্ডার ডিফারেন্স, ডিসক্রিমিনেশনটা ভুল শব্দ, ডিফারেন্স, পুরুষ না নারী, সেটা কিন্তু একটা বয়সের আগে, তার অ্যাডলোসেন্ট গ্রোথের আগে কিন্তু বোঝা যাবে না। তো চন্দ্রকে যে আমরা মা হিসাবে রিপ্রেজেন্ট করছি, এবং মাতা হওয়ার জন্য তাকে তো প্রাকৃতিক নিয়মে একটা এজ আসতে হবে, নাহলে তো সে মা হবেন না কখনো। তো সেই এজটার জন্য এক শ্রেণীর পণ্ডিত সেটাকে মোটামুটি 13 থেকে 22 বছর পর্যন্ত এজের মধ্যে চন্দ্রকে রেখেছেন। এটা নিয়ে মতবিরোধ আছে বিভিন্ন, আমাদের ভারতবর্ষেও আছে, ভারতবর্ষের বাইরেও আছে, কিন্তু আছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ পণ্ডিত কিন্তু এটাতেই রেখেছে। নাম্বার 1, চন্দ্র ইমোশন, প্যাশন, সে মায়া মমতা সব কিছু দ্বারা সে তার সন্তান, সে তার সংসার, সে তার তার কৃষ্টি, তার তার যে ক্রিয়েশন, সব কিছুকে সে আগলে রাখতে চেষ্টা করে এবং রাখেও। স্যাটার্নের ক্যারেক্টার কি? ঠিক তার উল্টো ক্যারেক্টার। স্যাটার্ন হচ্ছে পরম জ্ঞানের কারক। সে কখনো চায় না যে আপনি ইলিউশনের মধ্যে আসুন। এটাতে অ্যাকচুয়ালি, যেটা আমি খানিকক্ষণ আগে বলেছি, যে এটাতে অ্যাকচুয়ালি ইলিউশন, আপনি মানুন বা না মানুন। তো শনি সবসময় চেষ্টা করে যে ইলিউশনের বাইরে আপনাকে নিয়ে যাওয়া। ইলিউশনের বাইরে যখন আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তো সেই হিসাবে দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট হবে। এবার কনফ্লিক্ট হলে কি হবে? শনির তো বিকার নেই কোনো, স্যাটার্ন একটা ঘরে দীর্ঘদিন বসে থাকবে, ভাবে 1 ডিগ্রিতে, তার 1 ডিগ্রি যখন সে পূর্ণ গতিতে থাকবে, তাহলেও তার ক্রস করতে 9 দিন সময় লাগবে, অর্থাৎ এক এক দিনে 7 মিনিট করে যদি যায় অ্যাভারেজ। আর যখন সে অল্প গতিতে থাকবে, তখন তার 1 ডিগ্রি যেতে কখনো কখনো 1 মাসও সময় লাগে। তো এই কনসেপশনে চন্দ্র খুব এম্বারেসড হয়। চন্দ্র যায় যতক্ষণে এ বিদেয় হয়, অর্থাৎ এ আমার কনসেপশনের সম্পূর্ণ বিপরীত কনসেপশন। স্যাটার্নের সমস্যাটা আমি কিছুক্ষণ আগে উদাহরণ দিয়ে বুঝেছি। হাতির প্রবলেম হচ্ছে না ওখানে, কারণ শনি তো জানে আমার সত্যটা হচ্ছে আলটিমেট, আমার সত্যটাই প্রিভেইল করবে অ্যাকচুয়ালি। যে এই মৃত্যু লোকে, এই পৃথিবীতে তুমি যে জিনিসের সাথে নিজেকে অ্যাটাচ করবে, সেই জিনিস থেকে তুমি কোনো না কোনো সময় বিচ্যুত হয়েই যাবে। আপনি আজকে স্কুলে ঢুকছেন, একদিন আপনার স্কুল থেকে ছেড়ে আপনি কলেজ, তারপর ইউনিভার্সিটি বা যেখানেই যান, একদিন চাকরিতে ঢুকছেন, একদিন আপনার রিটায়ারমেন্ট হয়ে যাবে, বা ছেড়ে দিয়ে চলে আসলেন, যাই করুন, একদিন ব্যবসা করছেন, ছেড়ে দেবেন একদিন। জীবনে যে জিনিসের শুরু আছে তার একটা শেষ আছে। এবার সেটা কাল, মহাদেব যে কালচক্রকে দেখেন, আমাদের এই আমাদের চলার যে কালচক্র, সেই কালচক্রে তার একটা রেলিভেন্ট টাইম আছে। আমাদের জীবন চক্র অনুসারে একজনের কর্মজীবন 30, 35, 38 বছরের হয়, কারোর ছোট হয়, কিন্তু সেটাতে একটা কাল নির্দেশক নিয়ম আছে, সেটার একটা শেষও আছে। স্যাটার্ন সেটা জানে যে তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছেই আসবে, কারণ এটাই তো তোমার আলটিমেট জায়গা। কিন্তু চন্দ্র সেটা কখনো মানতে পারে না। মা কখনো তার নিজের রেজিমটাকে ত্যাগ করতে পারে না। এরম নয় যে তার কোনো হিংসা আছে বা তার কোনো আলাদা আলাদা ব্যাপার আছে, তার যদি কোনো পারভার্সন না থাকে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। একটা আইডিয়াল মাদার, সে চায় যে আমার সন্তানটাকে আমি দেখে শুনে রাখবো, তাকে আমি একদিন বয়স থেকে বড় করেছি, আমার হাজবেন্ডকে আমি আমার কাছে রাখবো, তাকে আমি বিবাহের পর থেকে একসাথে সেবা যত্ন করে আমি তাকে করেছি। এটা আইডিয়াল উইমেনের নেচার যেটা হয়।
তো সেই হিসাবে দাঁড়িয়ে সে কখনোই ওই জিনিসটাকে চাইবে না। আমরা সবাই তো জানি যে আমরা একদিন মরে যাব, তাও তো আমরা চেষ্টা করি বাঁচার। এরকম তো নয় যে আমরা চেষ্টা করি না। তো সেই হিসাবে দাঁড়িয়ে আপনাদের বলছি যে কিন্তু স্যাটার্ন যেহেতু বাস্তব সত্যটা জানে, স্যাটার্ন চন্দ্রের দ্বারা কোনো রকমভাবে অ্যাফেক্টেড হয় না, স্যাটার্ন নর্মাল থাকে। চন্দ্র অ্যাফেক্টেড হয়। চন্দ্র যখনই দেখে যে ওই যোগী লোকটা আসছে, যে আমাকে সংসারের, আমি যে মানে একটা মানে আপেক্ষিক একটা সুখ শান্তিতে রয়েছি, এই আপেক্ষিক সুখ আমার নষ্ট করে দেবে, ও তখন ওকে দেখে এম্বারেসিং সিচুয়েশন ফেস করে। এই এম্বারেসিং সিচুয়েশন যখন ও ফেস করে তখন কি কি প্রবলেম হয়? প্রথম যেটা হয় সেটা হচ্ছে চিত্ত চাঞ্চল্য হয়। অর্থাৎ চন্দ্রের দ্বাদশপতি হচ্ছে বুধ। তো চন্দ্রের সবার আগে যেটা হবে সেটা হচ্ছে চন্দ্র খুব পোর ডিসিশন মেকিং এবিলিটিতে চলে আসবে, সিদ্ধান্ত নিতে পারবে না। চন্দ্রের দ্বিতীয় আছে রাজা, তার হাজবেন্ড বা তার পিতা, সেই সম্পর্কে কেউ বা পিতৃব্য কেউ, তো সে তাকে বলতে পারছে না, সে নিজেও সিদ্ধান্ত নিতে পারছে না, কারণ বুধ ইজ এ ফিবল প্ল্যানেট। তো সে কি করবে? একটা স্যান্ডউইচ সিচুয়েশনে চলে আসবে। স্যার স্যান্ডউইচ সিচুয়েশনটা কেন? কারণ চন্দ্র বিলিভ করে আমি যেটাতে বিশ্বাস করছি, তাকে ভগবান যে গুণটা দিয়েছে, যে তত্ত্বটা দিয়েছে, সেই তত্ত্বটাতেই সে বিলিভ করে থাকবে, সে স্টিক করে থাকবে। তার মেমোরিতে ওইটাই তো ঢুকিয়ে দেওয়া হয়েছে, সে ওর বাইরে বেরোবে না কখন। আর স্যাটার্নও তার বাইরে বেরোবে না। স্যাটার্নের সমস্যা নেই, সমস্যা চন্দ্রের। চন্দ্রের চিত্ত চাঞ্চল্য হবে, চন্দ্র সেখান থেকে দ্রুত বেরোনোর চেষ্টা করবে, কিন্তু স্যাটার্নের তো মুভমেন্ট নেই। ও এগিয়ে গেল, আবার বকরি হয়ে পেছন দিকে নেমে আসবে 6.5 ডিগ্রির মতন, আবার মার্গী হয়ে এগোবে, আবার এই পেছন দিকে এগিয়ে আসবে। তো এই কার্যক্রম করতে করতে ও অনেকটা চন্দ্রকে সাপ্রেশন করে দিয়ে চলে যাবে পুরো সিস্টেমটার মধ্যে। এই পদ্ধতিটাকেই আমরা 7.5 বলি অ্যাকচুয়ালি। তো 7.5-তে অ্যাকচুয়ালি কি হয়? আমাদের চিত্ত চাঞ্চল্য হয়। চন্দ্র আমাদের কোন অংশকে দেখে? আমাদের হার্টকে দেখে। চন্দ্র আমাদের হৃদয়কে দেখে, আমাদের লাংসকে দেখে। চন্দ্র, আমরা কি বলি হৃদয় দিয়ে ভালোবাসা, হৃদয় দিয়ে কি কিছু করা যায়? হৃদয় কি কোনো মানে নার্ভাস সিস্টেম আছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তো ব্রেন, কিন্তু আমরা কথার কথা বলি। হৃদয় মানে সেটা আমরা হোল হার্টেডলি কাজটা করছি, আমরা মস্তিষ্ক দিয়ে করছি না, ইমোশনালি প্যাশন সাথে করছি আমরা। আমরা যে আমাদের সন্তানকে ভালোবাসি সেটা কি এই কারণে যে সন্তান আমাকে কোনোদিন কিছু করে খাওয়াবে? তো এটা নয়, এগুলো নিঃস্বার্থ টাইপের হয়। তো চন্দ্রের মধ্যে সেই নিঃস্বার্থ ব্যাপারটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি স্যাটার্নের সাপেক্ষে চন্দ্র ভুল, চন্দ্রের সাপেক্ষে স্যাটার্ন ভুল, কিন্তু স্যাটার্ন ইজ অলওয়েজ রাইট। স্যাটার্ন যেটা বলছে সেটা চন্দ্রের বোঝার ক্ষমতা নেই, কারণ তাকে বোঝানোর এই জায়গাটাতে বার দিয়ে দিয়েছে ভগবান, তাকে ওটা বুঝতে দেবে না। বারবার বলেছি না, একে অপরের মধ্যে যদি দ্বান্দ্বিক জায়গা তৈরি না হয় তাহলে সমাজের মবিলিটিটা থাকবে না। সবাই যদি সমমনস্ক হয়ে যায় তাহলে কি হবে? সবাই হয় সবাই ভালো হবে বা মাঝারি হবে বা খারাপ হবে। এই যে বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন করে 27টা নক্ষত্র, 12টা ঘর, 108টা নবাংশ, তার সাথে মেন 5টা প্ল্যানেট, একটি নক্ষত্র, একটি উপগ্রহ এবং 2টো সিউডো প্ল্যানেটস, এদের মিলিয়ে যদি পারমুটেশন কম্বিনেশন করা যায় তা সেটা একটা এত বড় সংখ্যা বেরোবে। অর্থাৎ ভগবানের কাছে এত অসংখ্য ডাইস আছে তৈরি করার জন্য, মানুষ সে আজীবনকাল তৈরি করে গেল, সংখ্যাটাতে রিচ করা যাবে না। অ্যাকচুয়ালি ওটা একটা ইনফাইনাইট সংখ্যা, ফাইনাইটই, কিন্তু সিমস টু বি ইনফাইনাইট। এবার বলি যে এর এফেক্টটা কিভাবে হয়। চিত্তচাঞ্চল্য দেয়, মনের অস্বস্তি সৃষ্টি করে, মেটেরিয়াল কাজ হতে দেয় না, কারণ চন্দ্র থেকে তার অ্যাকচুয়ালি কালপুরুষের চন্দ্র কাকে দেখে, চন্দ্রের ঘর কাকে দেখে, চন্দ্রের প্রথম চরণে 7ম দৃষ্টি আছে, তো সেটা হচ্ছে শনির ঘর, সেটা কালপুরুষের 10ম ঘর, তো কর্মের স্থানকে দেখে। যখন চিত্তচাঞ্চল্য হয়
তখন কি হবে, আপনার সামগ্রিক ব্যালেন্স, মেটেরিয়াল ব্যালেন্সটাই নষ্ট হয়। বাড়ির পরিবেশ, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে রিপ্রেজেন্ট করে আমাদের ফোর্থ হাউস, মাকে রিপ্রেজেন্ট করে, মাতৃস্থানীয় জায়গাকে রিপ্রেজেন্ট করে। আপনার আপনার যেখানে জন্ম হয়েছে, আপনার গৃহ, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার প্রদেশ, সেই অংশকে রিপ্রেজেন্ট করে। সেই সমস্ত জায়গাকে চন্দ্র ডিস্টার্ব করে দেয়। ডিস্টার্বও করে না, ও চেষ্টা করে বেরোনোর, কিন্তু ও যত চেষ্টা করে ও তো বেরোতে পারবে না, কারণ শনি তো এরকম নয় যে 2 মাসে চলে যাবে। স্যাটার্ন তো ওখানে দাঁড়িয়েই থাকবে বছরের পর বছর, এবং ও কনস্ট্যান্টও ওর ওপরে ওই প্রেশারটা দিয়ে রেখে দেবে, এবং চন্দ্র ছটপট ছটপট করতে থাকবে। তো সেই কারণে আমাদের জীবনে এরকম একটা মনে হয় আপেক্ষিক একটা আমরা বিড়ম্বনার মধ্যে দিয়ে যাচ্ছি। বিড়ম্বনাটা কিন্তু পুরোটাই হাইপোথেটিক্যাল। আপনি যদি স্পিরিচুয়ালি মানে ডিক্লাইন্ড হন কোনো একটা দিকে, মানে সরি ইনক্লাইন্ড হন আপনি যদি স্পিরিচুয়ালি কোনো একটা দিকে, তাহলে আপনি কিন্তু অটোমেটিক্যালি এর ফাঁদেই কখনো পড়বেন না। আর আপনি যত মেটেরিয়ালে অ্যাটাচড হবেন, চন্দ্র কোথায় গিয়ে, আপনি ভাবুন কোথায় গিয়ে সে এক্সল্টেড হয়, শুক্রের ঘরে, রবির নক্ষত্রে। সবকটা মেটেরিয়াল দেখুন, রবি রাজা, তার ঘর, তার নক্ষত্র, তার নক্ষত্রের দ্বিতীয় চরণ, তার সাথে শুক্রের ঘর, এবং সেটা রবি থেকে 10th হাউস, পুরো কর্মের ঘরকে রিপ্রেজেন্ট করছে, রবির কর্ম। আবার সেখান থেকে আপনি 10th হাউস ধরুন, সেটাও শনির ঘর। তা আলটিমেটলি কর্মের মধ্যে ডিসিপ্লিন চাইছে, এবং তার সাথে চন্দ্র এবং শুক্র ক্লোজলি রিলেটেড, কিন্তু শুক্রের মধ্যে যে দেখনদারি ব্যাপারটা থাকে, চন্দ্রের মধ্যে সেটা থাকে না। শুক্র মেকআপ টেকআপ করে বেশ একটা সুন্দর করে করে দেবে, চন্দ্র সেটা করবে না। চন্দ্রের মধ্যে রিয়েলিটি আছে, শুক্রের মধ্যে ভার্চুয়ালিটি আছে, কিন্তু দুজনেই প্যাশনেট। একজন সিউডো, একজন রিয়েল, এই হচ্ছে বেসিক ডিফারেন্স। কিন্তু ইমোশন, প্যাশন দুজনের মধ্যেই আছে এবং অতিরিক্ত আছে। দুজনেই ক্রিয়েটিভিটি, কিন্তু শুক্র সেকেন্ডারি ক্রিয়েটিভিটি, চন্দ্র প্রাইমারি ক্রিয়েটিভিটি। এবার আমি আপনাদের বেসিক জায়গাটা বলি যে বর্তমান 18 তারিখ, 18ই ফেব্রুয়ারি শনি ধনিষ্ঠা নক্ষত্রে যাবে। ধনিষ্ঠা নক্ষত্রে শনি থাকবে সামনের বছর 14ই মার্চ 2023 পর্যন্ত থাকবে, 6°40' পর্যন্ত আমাদের কুম্ভ রাশি। তারপরেও শতভিষা নক্ষত্রে চলে যাবে আমাদের স্যাটার্ন। তো এই যে শনি মোটামুটি এক একটা নক্ষত্রকে 13 মাসের মতন ভোগ করে। তো যাদের যাদের মনে করুন শ্রবণা বা ধনিষ্ঠা নক্ষত্র বা শতভিষা নক্ষত্র আছে, তারা কিন্তু এখন অ্যাকিউট 7.5 মধ্যে পড়ে যাবেন। এবার অ্যাকিউট 7.5 কাকে বলছে? অ্যাকিউট 7.5 হচ্ছে যে জন্ম নক্ষত্রে আপনার জন্ম, অ্যাকচুয়ালি খুব মন দিয়ে শুনবেন, যে জন্ম নক্ষত্রে আপনার জন্ম, কোনো একটা নক্ষত্র তো আপনি পাবেনই, সেই নক্ষত্রের অ্যাকচুয়াল দ্বাদশে, সেই নক্ষত্রে এবং সেই নক্ষত্রের পরের নক্ষত্রে, মনে করুন আপনার 20 নম্বর নক্ষত্রে জন্ম, পূর্ব আষাঢ়া নক্ষত্রে, শুক্রের নক্ষত্র, তাহলে মূলা নক্ষত্রে, পূর্ব আষাঢ়া নক্ষত্রে, পূর্ব আষাঢ়া নক্ষত্র এবং উত্তর আষাঢ়া নক্ষত্রে, এই যে 3টে নক্ষত্র, এই 3টে নক্ষত্র দিয়ে যখন স্যাটার্ন পাস করবে, এটা হচ্ছে আপনার অ্যাকিউট 7.5 হবে। তখন অ্যাকিউট মানে চন্দ্র তখন টোটালি বিং সাপ্রেসড। তাহলে আমরা যেটাকে 7.5 বছর ধরি, সেটাকে যদি একটু দুদিক থেকে কাটছাট করে একটা সাইজেবল অ্যামাউন্টে নিয়ে আসি, টু রেস্ট্রেইন আপনার যে অতিরিক্ত চিন্তা 7.5 রিলেটেড, সেটাকে যদি একটু কাটছাট করা যায়, তো শনি একটা নক্ষত্রে কতদিন থাকে না, বললাম 13 মাস। তাহলে 3টে নক্ষত্রে শনি কতদিন ভোগ করবে? 3 13 39 মাস, তার মানে 3 বছর 3 মাস। তার মানে অ্যাকচুয়ালি আপনার 7.5 এফেক্ট, অ্যাকচুয়ালি মানে অ্যাকিউট, যখন চন্দ্র টোটালি বিং গভর্নড অর টোটালি ভিজিলেন্সে থাকবে, সেই সময়টা হচ্ছে 39 মাস, 3 বছর 3 মাস।
এই সময়টা কিন্তু আপনার ছক অনুসারে আপনাকে সামান্য নেগেটিভ, একটু বেশি নেগেটিভ বা অতি নেগেটিভ বা একদম ফ্ল্যাট টাইম দিতে পারে। অল ক্যান বি পসিবল। এরকম নয় যে নেগেটিভই দেয়, পজিটিভও দেয় প্রচুর। 7:30 সময় প্রচুর পজিটিভ কাজ হয়, সেটাও মাথায় রাখতে হবে। বলে দেব আজকেই। আমি যেটা নিয়ে একটু বলে দিই, সেটা হচ্ছে, যেটা নিয়ে প্রশ্ন করেছে বহু মানুষ, মানে আরুদ লগ্ন নিয়ে। আরুদ লগ্ন হচ্ছে কলিযুগের জন্য প্রযোজ্য, এটা প্রথম জেনে নেবেন। কলিযুগের জন্য প্রযোজ্য কারণ কলিযুগে মানুষের একটা মুখোশ আছে। সে স্নো পাউডার মেখে সুন্দর জামা কাপড় পরে বাইরে ঘোরে, তার একটা অদ্ভুত রূপ আছে। ভিতরে তার একটা অন্য রূপ আছে। আমি বলছি না সবসময় খারাপ বা ভালো, কিন্তু সব মানুষের দুইয়ের বেশি, দুটো তো মিনিমাম, তার বেশি রূপ আছে। খুব কম মানুষ আছে যারা ইউনিসেন্ট্রিক, যাদের একটাই রূপ আছে, অর্থাৎ ঘরে বাইরে, যাদের গুপ্ত ব্যক্ত সব কিছুই সমান। কেন বেশি রূপ থাকে? কারণ তামসিক প্রবৃত্তি যত বেশি থাকবে, তামস প্রবৃত্তির নিয়মই হচ্ছে অন্ধকার, দ্য ডার্কনেস। ডার্কনেস যত থাকবে, তো আপনাকে বিভিন্ন আলো দিয়ে নিজেকে উজালা করতে হবে। তখন আপনার ক্যামেলিয়ানের মতো একাধিক রূপ আসবে। এটাই হচ্ছে কারণ। এটা প্রথম দুটো যুগে আমাদের প্রায় ছিল না, দ্বাপর থেকে শুরু হয়েছে, এবং কলিতে এটা একাধিক রূপ একটা মানুষের। তো সেটা হচ্ছে আরুদ লগ্ন। আরুদ লগ্ন অ্যাকচুয়ালি কি? মনে করুন আমি একটা মানুষ, আমি আপনাদের সামনে বেশ কিছুদিন ধরে কথা বলি, আপনারা আপনাদের মতন করে একটা কনসেপশনে, কেউ ভাবছেন আমি খুব ভালো, কেউ ভাবছেন যে মিথ্যাবাদী, কেউ ভাবছে যে কি ভুলভাল বলে, কিছুই বুঝি না। এই যে বিভিন্ন মানুষের বিভিন্ন কনসেপশন অ্যাবাউট মি, আমি আমাকে দিয়ে বলছি, এই কনসেপশনের একটা রেজাল্ট্যান্ট ফল আছে। মনে করুন 50 ভাগ লোক মনে করে না মোটামুটি ঠিকঠাক বলছে, 30 ভাগ লোক মনে করে ও ব্লাফ কথাবার্তা বলছে, 20 ভাগ লোক বলে ও একদম ভুলভাল। এটা হচ্ছে আমার রেজাল্ট্যান্ট কনসেপশন অ্যাবাউট পিপল। এবার কনসেপশন আমি কারো চেঞ্জ করতে পারবো না। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব গ্রে ম্যাটার অনুসারে আরেকটা মানুষের উপর তার একটা কনসেপশন তৈরি হয়। এবার জিনিসটা বুঝুন, এই কনসেপশনটা সমাজের সব মানুষের জন্য আছে। যে যত বড় মানুষ, তার প্রতি কনসেপশন তত বেশি হয়। বড় মানুষ মানে যত প্রভাব প্রতিপত্তিশালী, সেটা সে যে কোনো দিক থেকে হতে পারে। কোনো বড় গায়ক হতে পারে, কোনো বড় আর্টিস্ট হতে পারে, কোনো বড় সমাজকর্মী, কোনো বড় রাজনীতিবিদ, কোনো বড় সমাজবিদ, কোনো বড় বিজ্ঞানী, বিভিন্ন রকম। কিন্তু তার সম্পর্কে মানুষের একটা কনসেপশন তৈরি হয়। এই কনসেপশনটাকে বলা হয় ভার্চুয়াল কনসেপশন। এই ভার্চুয়াল কনসেপশনটাই হচ্ছে আরুদ লগ্ন অ্যাকচুয়ালি, যেটা কলিযুগের জন্য প্রযোজ্য। এবার এই আলোচনার মধ্যে এটাকে কেন বললাম, তার একটাই কারণ আছে, আমি পরে রিকনসাইল করিয়ে দেবো যখন দুটোকে। আপনার যে অ্যাসেন্ডেন্টের যে লর্ড, অর্থাৎ মনে করুন আপনার তুলা লগ্ন, তো লগ্নপতিকে শুক্র, আমি লগ্ন ধরে বলছি কারণ আরুদ লগ্ন মানে তো অবশ্যই লগ্ন আছে, সেখানে অ্যাসেন্ডেন্ট কথাটা আসছে। তা আপনার তুলা লগ্ন, মনে করুন আপনার লগ্নপতি মীন রাশিতে গিয়ে বসে আছে। মীন, তো মীন রাশি কোথায় না, তুলা থেকে ষষ্ঠ ঘর গিয়ে ও ওখানে এক্সল্টেড হয়ে গেছে, তুঙ্গ হয়ে গেছে। তাহলে আরুদ লগ্ন হবে আপনার লগ্নপতি থেকে, খুব মন দিয়ে শুনবেন, আপনার লগ্ন থেকে লগ্নপতি যে কটা ঘর দূরে থাকে, যে কটা ঘর দূরে আছে, 6টা ঘর, তাহলে সেখান থেকে 6 নম্বর ঘর হচ্ছে আপনার অ্যাসেন্ডেন্ট, হবে আরুদ অ্যাসেন্ডেন্ট। তাহলে মিন থেকে 6 নম্বর ঘর দেখুন, সেটা সিংহের ঘর হবে। তাহলে আপনার আরুদ লগ্ন হবে সিংহ। পরিষ্কার ব্যাপার। এক্ষেত্রে দুটো প্রবলেম আছে। প্রবলেম মানে যেখানে চিন্তা করার ব্যাপার আছে। যদি কখনো লগ্নপতি লগ্নেই বসে থাকে,
তাহলে তো আপনার যা অ্যাসেন্ডেন্ট সেটাই আপনার আরুদ অ্যাসেন্ডেন্ট হবে। তো সেক্ষেত্রে আমাদের ধরতে হবে আরুদ থেকে 10th হাউসকে, মানে তুলা লগ্নের ক্ষেত্রে তাহলে সেটা হয়ে যাবে চন্দ্রের ঘর, কর্কট রাশি, মানে কর্কট লগ্ন আপনার আরুদ লগ্ন হবে। আর যদি সেটা 4th হাউসে বসে থাকে, তুলা লগ্নের লর্ড মানে শুক্র, সে যদি মকর লগ্নে গিয়ে বসে থাকে, মানে সরি মকর রাশিতে বসে থাকে, ক্ষমা করবেন, কোনো ব্যক্তির তুলা লগ্ন, তার লগ্নপতি মকর রাশিতে বসে রয়েছে, তাহলে সেখান থেকেও 10th ধরতে হবে। কেন এই মুহূর্তে জিজ্ঞাসা করবেন না, কারণ তাহলে অনেক বলতে হবে। 10th ঘর ধরতে হবে, মানে অ্যাকচুয়ালি 4th 7th ঘর হয়। তো 7th ঘর অলরেডি আপনার আপনার ক্রেডিবিলিটিকে রিপ্রেজেন্ট করে। আপনি ব্যতি রেখে যা আছে সব আমাদের 7th ঘর দিয়ে রিপ্রেজেন্টেশন হয়। তো সেই জন্য 7th ঘরকে এখানে কিছুটা এক্সক্লুড করা হয়েছে। তো মকর থেকে 10th হাউস যদি ধরেন, সেটা আপনার অ্যাকচুয়াল লগ্নতেই এসে ধরবে। তার মানে 4th হাউসে যদি কারুর লগ্নপতি বসে থাকে, তাহলে তার আরুদ লগ্ন এবং অ্যাকচুয়াল লগ্ন দুটো একই দাঁড়াবে। ভার্চুয়াল এবং অ্যাকচুয়াল এক দাঁড়াবে। আরুদ লগ্ন হচ্ছে ভার্চুয়াল লগ্ন, অর্থাৎ আপনাকে সমাজ কি চোখে দেখে, দ্যাট ইজ ইওর আরুদ লগ্ন। আপনার বাড়িতে আপনার পিতামাতা, আপনার স্ত্রী বা স্বামী, আপনার ছেলে মেয়ে আপনাকে একরকমভাবে চেনে, কারণ তারা তার কোর ফ্যামিলি। সে জানে বাবা বা মার কোনটা দুর্বলতা আছে, কোনটা তার স্ট্রেংথ আছে, সব কিছু সম্পর্কে তারা ওয়াকিবহাল। কিন্তু বাইরের লোকটা আপনাকে চেনে না। আমার অনেক দুর্বলতা আছে, আবার দু একটা সবলতার জায়গাও আছে। আপনি কতটুকু আমার সম্পর্কে জানেন, কে কার সম্পর্কে কতটুকু জানে, কেউ জানে না। সেই জন্যই তো ভার্চুয়াল কথাটা তৈরি হয়েছে। অ্যাকচুয়াল জেনে নিলে তো ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যেত। আরেকটা মানুষ সম্পর্কে যে ইন্টারেস্ট আমাদের তৈরি হয়, সবারই তো খারাপ ভালো দিক আছে। সে যত মহান মানুষ হোক বা যত সাধারণ মানুষ হোক, থাকতেই হবে, এটাই নিয়ম, প্রকৃতিবদ্ধ নিয়ম। এবার খারাপটা কত খারাপ, সেটা কি কোনো মানে কোনো মানে আনলফুল অ্যাক্টিভিটিস করার ক্ষেত্রে খারাপ, না যে পেশেন্স কম, বা ধরুন মাঝে সাঝে মানুষকে ক্রোধের বশে এমন কিছু বলে দিল, এই ধরনের খারাপ। এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে হয়। তো আরুদ লগ্নের ক্ষেত্রে কি হয়, আরুদ লগ্ন অ্যাকচুয়ালি আমাদের 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 যে প্রসপারিটি আছে, আমাদের যে সব কিছুকে রিপ্রেজেন্ট করে। মানে আপনাদের সোজা ভাষায় বলি, মনে করুন কোনো একজন মেষ লগ্নের জাতক জাতিকা আছে। তো মেষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে মনে করুন চন্দ্র আছে, সরি, মেষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে মঙ্গল মনে করুন কন্যার ঘরে আছে। তো কন্যার ঘরে আছে মানে মঙ্গল কোথায় আছে, ষষ্ঠ ঘরে আছে। অ্যাকচুয়ালি লগ্নপতি ষষ্ঠে অবস্থান করছে। তাহলে আরুর লগ্ন কোথায় হবে না, কন্যা রাশি থেকে 6 নম্বর ঘর, তার মানে সেটা 11 নম্বর ঘর, মানে কুম্ভের ঘর। তার মানে কুম্ভের ঘর হচ্ছে সেই সংশ্লিষ্ট ব্যক্তির আরুর লগ্ন। এবার সেইখানে যদি চাঁদ বসে থাকে কখনো কারুর, তাহলে সেই চাঁদের উপর দিয়ে যদি স্যাটার্ন পাস করে এবং সেটা যদি ভালো দশায় থাকে, তাহলে কিন্তু সেই দশায় অসম্ভব রকম ফেম অ্যান্ড প্রসপারিটি দেয়। আমি ভারতবর্ষের প্রেক্ষাপটে অন্তত 3-4 জনের নাম ইমিডিয়েট বলতে পারি, যাদের নাম বললে আপনারা, কিন্তু সেটা একটু বিতর্কিত হয়ে যাবে আলোচনা, সেই জন্য আমি কারোর নাম নেব না। আপনারা একটু ইন্টারনেট সার্চ করবেন, যারা ইন্টারেস্টেড তারা পেয়ে যাবেন। তো অনেক লোক অবাক হয়ে যায়, এই যে বলছিলাম 7.5 সময় যে সবসময় নেগেটিভ দেয় না। 7.5 আপনাকে প্রচুর পরিমাণে ডিসিপ্লিন হতে সাহায্য করে। 7.5 আপনাকে অনেক বেশি সেন্ট্রালাইজড অ্যাক্টিভিটিস করতে সাহায্য করে। নিজের মানে বাহুবল বলে না, সেই বলের দ্বারা নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করবার জন্য সক্ষমতা দেয়। তারা খুব মানে রাউন্ড দ্য ক্লক কাজ করবার মতো মানসিকতা দেয়, ভালো খারাপকে চেনার মতো জায়গা দেয়। তারা মানে
তাদের মধ্যে এমন কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, অনেকটা বিপরীত রাজযোগের মতন, যাতে তারা অ্যাকচুয়াল কে তার শত্রু এবং কে তার বন্ধু এই দুটোকে ডিস্টিংগুইশ করতে পারে। মানে আমরা এখনকার দিনে কিভাবে দেখি যে কেউ আমার 10,000 টাকা নিয়ে নিল, তার মানে কেউ আমার শত্রু হতে পারে, হয়তো সে ফেরত দিতে পারছে না, তার এরকম সার্কামস্ট্যান্স থাকতে পারে, আমরা সেটা কখনো চিন্তা করি না। আমাদের পয়সাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার, পয়সা অল অ্যাবাউট, মানে ঘুরে ফিরে ওই এক জায়গায় এসে দাঁড়াবে দিনের শেষে, কিতনা হুয়া। তো এর বাইরে তো আর, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ যে বন্ধুত্ব বলতে অ্যাকচুয়ালি যে জায়গাটায় বোঝায়, যে কোনো পিতামাতার সম্পর্ক বন্ধুত্বের, সন্তানদের সম্পর্ক, যেখানে বন্ডিংটাই নেই অ্যাকচুয়ালি, একে অপরের প্রতি কোনো ট্রাস্টই নেই, কেউ কাউকে বিশ্বাসই করে না বা বিশ্বাস করার ভান করে, সেই দুটোই কি এক জিনিস নয়? সেইটাই সেই সমস্যাটার মধ্যে আমরা পড়ে যাই। আমরা বড় কোনো ক্রিকেটারকে দেখছি, মনে করুন ভারতবর্ষে ক্রিকেট খেলা একটা খুব জনপ্রিয় খেলা, তো ক্রিকেট খেলাতে আমরা একটা খেলোয়াড়কে দেখছি, খুব জনপ্রিয় খেলোয়াড় বর্তমানে, তো তার যদি আমি আড়ুর লগ্ন দেখি, তো আমরা যেটা দেখছি অ্যাকচুয়ালি তো আড়ুর লগ্নটা থেকেই তার বিচার করছি। কত ফেম আছে, তার কত প্রসপারিটি আছে, সে কত কাপ জিতিয়েছে ভারতবর্ষকে, সে কত সম্মান পেয়েছে, আমাদের কত এন্টারটেইন করেছে ভালো ক্রিকেট খেলে। তার বাড়িতে কি নর্মাল কাজকর্ম হয় না? তার বাড়িতে কি তার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গন্ডগোল হয় না? তার কি কোনো ক্রোধ নেই? তার কি কোনো রকম কোনো ডার্ক সাইড নেই? আছে, কিন্তু সেটা কিন্তু আমরা কেউ জানি না। এই যে ভার্চুয়াল ক্যারেক্টার, দ্যাট ইজ কল আরুঢ় লগ্ন, এবং এটা শুক্রের যাদের এফেক্ট ছকে যত বেশি থাকে, যত এফেক্টিভ থাকে, আরুঢ় লগ্ন বা রাহুর এফেক্ট যত বেশি থাকবে ছকের মধ্যে, তাদের বেশি হয়, তাদের বেশি এফেক্টিভ হয়। এবং আরুঢ় লগ্নের ক্ষেত্রে আমি যেরকমভাবে বললাম, সেই লগ্নের কোনোভাবে যদি 10th হাউসে চন্দ্র বসে থাকে, আরুঢ় লগ্ন যেটা বেরোচ্ছে তার 10th হাউসে চন্দ্র বসে থাকে, বা 7th হাউসে চন্দ্র বসে থাকে, বা ইভেন 5th হাউসেও চন্দ্র বসে থাকে, যদিও 5th হাউস মানে ডিনোট করে না যে আপনার 5th হাউস আপনার ডেভেলপমেন্টকে ডিনোট করে, আপনার প্রসপারিটি কতটা হবে সেটা ডিনোট করে না, মানে আপনার ইন্টারনাল জায়গাটাকে অ্যাকচুয়ালি 5th হাউস ডিনোট করে। তবুও বলছি, যদি পাস সেখান দিয়ে পাস করে, তো আপনাকে অবশ্যম্ভাবী অত্যন্ত সেই মুহূর্তে একটা উচ্চ জায়গায় কনসলিডেটেড পোস্টিং আপনাকে দিয়ে দেবে, দিতে বাধ্য। এবার বলি 7.5 কার কার ক্ষেত্রে নেগেটিভ ইফেক্ট দেয়। খুব স্পেসিফিক আপনাদের কতগুলো কন্ডিশন অ্যাজ পার বিদগ্ধজন সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে জন্মকালীন যাদের 7.5 থাকে, জন্মকালীন, আমি আজকে সকালবেলা একটা হরোস্কোপ দেখেছি, জন্মকালীন তার শনি আছে, তার 10 ডিগ্রির মধ্যে চন্দ্র আছে, স্যাটার্ন আছে তুলা রাশিতে 28 ডিগ্রিতে, এবং চন্দ্র আছে 4 ডিগ্রিতে বৃশ্চিক রাশিতে, এবং অনুরাধা নক্ষত্রে জন্ম। খুব ব্যাডলি 7.5 এফেক্ট ফেস করবে যখন যাবে, ইরেসপেক্টিভ অফ দশা। স্পেশালি এর চিত্তচাঞ্চল্য এমন একটা জায়গায় নিয়ে যাবে যেটা যদি সেই মুহূর্তের অন্যান্য প্ল্যানেটের পজিশন যদি ভালো না হয়, তাকে কিন্তু বেশ কষ্ট পেতে হবে। এ নিয়ে বলে কোনো লাভ নেই, পেতেই হবে। এবার যদি স্পিরিচুয়ালি সেই দিকে ইনক্লাইন্ড হয়ে যেতে পারে, তাহলে কমে যাবে বা হবেই না সেই জায়গায়। আচ্ছা, তাহলে জন্মকালীন 7.5 যাদের থাকে, শনিচন্দ্রের মধ্যে ডিফারেন্স যদি 10 ডিগ্রির মধ্যে থাকে, তাদের কিন্তু যখন 7.5 চলে তখন কিন্তু এফেক্ট বেশি হয়, কারণ জন্মকালীনই তাদের কিছু চন্দ্রগত ডিস্টারবেন্স নিয়ে জন্মায় তারা। চন্দ্র আমাদের খোলা মনের তৈরি করে, একদম মেটেরিয়ালি খোলা হওয়া সমস্ত কিছু, ওপেন মাইন্ডেড। সেখানে শনি সেখানে তৈরি করে দেবে কনজারভেটিভনেস, কিছুক্ষণ আগে আলোচনায় বলেছি, আমি রিপিট করছি না। তার জন্মকালীন ত্রুটি থাকবে সেখানে, সেটার উপর দিয়ে আবার যখন স্যাটার্ন যাবে সেটাকে আরো বাড়িয়ে দিয়ে চলে যাবে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
মনে করুন অ্যাসেন্ডেন্টের মধ্যে, ইরেসপেক্টিভ অফ অ্যাসেন্ডেন্ট, রাহু কেতু একসাথে আছে এবং সেই রাহু কেতুর কেন্দ্রে চন্দ্র অবস্থান করছে। মনে করুন এই মুহূর্তে রাহু আছে বৃষ লগ্নে, তো কারণ মনে করুন বৃষ লগ্ন, এবং চাঁদ বসে রয়েছে মনে করুন এখান থেকে 5th হাউসে, তো বৃষ থেকে 5th হাউস মানে তার কন্যা রাশি। তো কন্যা রাশি দিয়ে যখন বিশেষত ঢাইয়াটা যখন হবে 7.5-র মধ্যে অ্যাকচুয়ালি, সেই সময় কিন্তু বেশ ট্রাবলসাম সিচুয়েশন দেবে। আমি কিন্তু এটা কোণের কথা বলেছি অ্যাকচুয়ালি, এবং কেন্দ্রের কথা বলি। কেন্দ্রে কীরকম ইফেক্ট দেয়, কেন্দ্রের ইফেক্টটা অ্যাকচুয়ালি দেখবেন 4th হাউসের কেন্দ্রের ইফেক্ট দেবে না। সিংহ রাশিতে যদি চন্দ্র থাকতো তাহলে এখানে ইফেক্ট খুব একটা দিত না। কেন দিত না আমি এগুলো যাচ্ছি না। রাহু কেতুর যদি কখনো কেন্দ্রে চন্দ্র থাকে, এবং সেই কেন্দ্রটা হতে হবে মিনিমাম 7th হাউস, মানে এরকম যদি হতো যে রাহু চন্দ্র একসাথে রয়েছে, বৃষ লগ্ন আছে, সেখান দিয়ে শনি পাস করছে, লগ্ন তো ইটসেলফ কেন্দ্র এবং কোণের অধিপতি, তাহলে সব থেকে কম হতো। 4th হাউসে এসে সবচেয়ে কম হতো, অর্থাৎ যে কেন্দ্র যত বলবান 10th হাউসের কেন্দ্র তত বলবান, তত বেশি ইফেক্ট দিত। তাহলে এখান থেকে 10th হাউসের চন্দ্রকে না অ্যাকুয়ারিয়াস, তো অ্যাকুয়ারিয়াসে যদি চন্দ্র থাকে সব থেকে বেশি এখানে সেই সময় তার চিত্তচাঞ্চল্য বা সেই জনিত যে অ্যাবারেশনগুলো রয়েছে সেগুলো তৈরি করবে, হওয়া কাজ আটকে দেবে, ডেফার্ট করে দেবে। হ্যাঁ, একটা কাজ একবারের জায়গায় 7বারে করাবে, যে টাকাটা আপনি পেতে চাইছেন সেটা আপনাকে একবারের জায়গায় 4বারে আসবে, সময় আসবে না, সমস্ত কাজ ডেফার্ট করে দেবে। আচ্ছা, যদি জন্মকালে কখনো মঙ্গল এবং চন্দ্র একসাথে কোনো অগ্নিকারক মানে 1-5-9-তে অবস্থান করে, খুব মাইনিউটলি শুনবেন, 1-5-9 অর্থাৎ মেষ রাশি, সিংহ রাশি বা ধনু রাশিতে অবস্থান করে, এবং সেখানে চন্দ্রমঙ্গল মোটামুটি 7 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, নক্ষত্র যাই হোক যদি অবস্থান করে, সেখান দিয়ে যদি শনি পাস করে এফেক্ট দেবে। বাট এখানে দেখতে হবে আরুর লগ্নটা কোথায় আছে। যদি আরুর লগ্ন বেটার জায়গায় থাকে তাহলেই কিন্তু অনেকটা কমিয়ে দেবে বা তার সাথে কিছু পজিটিভ ইফেক্টও দেবে, কিন্তু সেটাও যদি গণ্ডগোলের থাকে তাহলে কিন্তু কিছু দেবে না। সাবজেক্ট টু দশা বেটার হতে হবে, না হলে কিন্তু ভালো এফেক্ট দেবে না। নাম্বার 4 হচ্ছে চন্দ্রে যদি কেমুদ্রম থাকে, চন্দ্র একা বসে রয়েছে, কেউ নেই। অনেক সময় আমাকে বলে যে চন্দ্রের কেন্দ্রে গ্রহ থাকলে কেমুদ্রম কেটে যায় বা এ হয়, অ্যাকচুয়ালি কিছু কাটে না, কোথাও কোনো কেমুদ্রম কিছুভাবে কাটে না। যেটা ফ্যাক্ট হচ্ছে কেমুদ্রম যখন থাকবে তার এফেক্ট দেবে, এবং কেমুদ্রমের অ্যাকচুয়াল আমি বহু মানুষকে দেখেছি হাতে মুক্ত পড়েন বা বিভিন্ন রকম জেমস্টোন পড়েন, কেমুদ্রমের কোনো কোনো জেমস রেমেডি হয় না, পরিষ্কার ব্যাপার। বহু মানুষ পড়েন, আমাকে বহু মানুষ প্রশ্ন করেন, আমি কাউকে বলি না অ্যাকচুয়ালি। কেমোথেরাপির একটা অন্যরকম রেমেডিয়াল মেজার আছে যেটাতে কিছুটা সাবসিডাইজ করা যায়, তার বাইরে কোনো সাবসিডাইজ করা যায় না। এগুলো হচ্ছে পার্মানেন্ট আপনার প্রবলেম। আপনি যদি জন্মানোর সময় মনে করুন যে আপনার কোনো ত্রুটি নিয়ে আপনি পৃথিবীতে জন্মান, তো খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার অকেশন আছে, বর্তমান মেডিকেল সায়েন্স অনেক উন্নত, কিন্তু আপনাকে যতই মেরামতি করুক আপনি কি একটা পূর্ণাঙ্গ মানুষের মতো মেরামতযোগ্য হতে পারবেন যদি আপনার প্রবলেমটা খুব মাইনিউট না থাকে? কখনো হবে না। সামান্য না সামান্য ডিফর্মিটি রয়েই যাবে, আর আলটিমেটলি ওটা ঈশ্বরের বানানো আর এটা মানুষের বানানো, দুটোর হাত একরকম হয় না, যতই স্কিলফুল হোক সেরকম ব্যাপার। তো এগুলো কেমুদ্রম নিয়ে জন্মানো, শ্রাপিত দোষ নিয়ে জন্মানো, শনিচন্দ্রের যোগ নিয়ে, রাহুচন্দ্রের যোগ নিয়ে, কেতুচন্দ্রের যোগ নিয়ে জন্মানো, বকরিমঙ্গল শনি নিয়ে জন্মানো, এদের জন্মছকের জন্মানোর মাত্রই কিছু ত্রুটি থাকে, তো সেই ত্রুটিগুলো বোঝা যায়, কিন্তু সেগুলো নিয়ে খুব একটা মেরামত করা যায় না সবসময়। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে শনির যে দুটো ঘর আছে, অর্থাৎ একটা হচ্ছে মকর আর একটি হচ্ছে কুম্ভ, এই দুটো ঘরে যদি কারুর চন্দ্র থাকে, মানে আমি রবির নক্ষত্র থেকে ধরবো, হ্যাঁ, সেটা হচ্ছে ধনু রাশি থেকে, ধনু রাশি থেকে রবির নক্ষত্রের একটি চরণ থেকে একদম সরাসরি মীন রাশিতে
মীন রাশিতে, মীন রাশির প্রথম চরণ পর্যন্ত যে বৃহস্পতির নক্ষত্র আছে সেই ফেজটা পর্যন্ত যদি কারোর চন্দ্র থাকে তাহলে কিন্তু সাড়ে সাতির এফেক্ট একটু বেশি দেবে, সাবজেক্ট টু দশা এবং স্যাটার্নের মানে জন্মকালীন পজিশন, আপনার আরুল লগ্ন কোথায় রয়েছে সব কিছু দেখে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু স্লাইটলি একটু বেশি দেবে। আরেকটা হচ্ছে চন্দ্র যদি রাহু যুক্ত থাকে জন্মকালে, একদম স্পেসিফিক বলছি, এটা খুব অ্যাবারেটিভ একটা সিচুয়েশন। মনে করুন চন্দ্র রাহুর মধ্যে 5 থেকে 6 ডিগ্রির ডিফারেন্স আছে, যেখানেই থাক, যে রাশিতে থাক 5 থেকে 6 ডিগ্রির ডিফারেন্স আছে, একসাথে আছে, সেখান দিয়ে স্যাটার্ন পাস করছে। স্যাটার্ন তো প্রথমেই রাহুকে দেখে, চন্দ্র ওকে দেখে কি ভাবলো সেটা পরের ব্যাপার, ও তো রাহুকে জন্মকালীন দেখেই ওখানে মানে নিজের যতটা সম্ভব নিজেকে ডিসগাইজ করা যায় সেটা চেষ্টা করবে, কারণ যাকেও সব থেকে অপছন্দ করে। তো তার ফলে একটা অদ্ভুত অ্যাবারেটিভ সিচুয়েশন তৈরি হয়। অনেক সময় এই জাতীয় জাতক জাতিকেরা সাড়ে সাতির এফেক্ট পায় না, কিন্তু ভয়ানক ক্রনিক রোগে আক্রান্ত হয়ে যায়। অর্থাৎ রাহু অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায়, স্যাটার্নকে সে পেয়ে যায় জন্মকালীন, তার সাথে চন্দ্রকে তো জন্মসূত্রে নমিনেট করে রেখেছে। তো আমি দেখেছি এরা ভয়ঙ্কর রকম ক্রনিক রোগে আক্রান্ত হয়ে যায় এবং সারা জীবন সেই রোগ নিয়ে তাদের চলতে হয়, এটা এক। নাম্বার 2 হচ্ছে এরা পরিবার থেকে সম্পূর্ণ এক্সকমিউনিকেটেড হয়ে যায়। বিশেষ করে শুক্রের ঘরে যদি এই যোগ তৈরি হয় বা বৃহস্পতির ঘরে যদি এই যোগ তৈরি হয়, আমি দেখেছি এক্সকমিউনিকেটেড হয়ে যায়। অথবা এরা কোনো ধরনের অবাঞ্ছিত কাজ করে ফেলে, মানে অপরাধ আর কি, কোনো মানে আইন অমান্যকারী অপরাধ করে ফেলে এবং সেই অপরাধের জন্য তারা প্রসিকিউটেড হয় এবং সেখানে তাদের সাজা হয় এবং একটা সম্পূর্ণ সামাজিক যে সম্মান থাকে সেটাকে একদম ডিভাস্টেট হয়ে যায় তাদের, এবং কখনো রিটার্ন করতে পারে না তারা জীবনে, মূল ট্র্যাকে আসতে পারে না। আমি এই জাতীয় অনেক মানুষকে দেখেছি পরবর্তীকালে ওই চন্দ্র থেকে বা রাহু থেকে স্যাটার্ন যখন থার্ড হাউসে চলে এসছে, অর্থাৎ আরও 5 বছর পরে, আমি দেখেছি যে তারা অন্য ফিল্ডে প্রসপারিটি করেছে, ওই ফিল্ড থেকে টোটালি ডিটাচড হয়ে গেছে। এই ধরনের বিভিন্ন ঘটনা তৈরি হয়। বাট অ্যাকচুয়ালি ধনিষ্ঠা নক্ষত্রে যে সাড়ে সাতি, অ্যাকিউট সাড়ে সাতি শুরু হয়ে গেছে, আগেই বললাম যে 22 নম্বর নক্ষত্রে তো চন্দ্র অলরেডি এতদিন ধরে রয়েছে এবং সে লিভ করার মোমেন্টে রয়েছে, এখন আর 20 দিন বাদে লিভ করে যাবে। তো এই যে 1 বছর প্রায় থাকলো, অ্যাকিউট সাড়ে সাতি ধনিষ্ঠাতেও রয়েছে, অ্যাকিউট সাড়ে সাতি শ্রবণাতেও রয়েছে, অ্যাকিউট সাড়ে সাতি আমাদের উত্তরাষাঢ়াতেও রয়েছে। তো যেই না শ্রবণা ত্যাগ করবে, তো উত্তরাষাঢ়া সঙ্গে সঙ্গে অ্যাকিউট সাড়ে সাতি থেকে একটু রেহাই পাবে, একটু। বিশেষ করে মনে করুন কারোর জন্ম আছে ধনু রাশির 29 ডিগ্রিতে, তো সে কিন্তু এই শ্রবণা নক্ষত্রের ত্যাগ করার পরে ধনিষ্ঠাতে গিয়ে 26-27 ডিগ্রিতে যেই না শনি চলে যাবে, সে কিন্তু অ্যাকিউট সাড়ে সাতির থেকে প্রায় মনে করুন 45 থেকে 50% সে বেরিয়ে যাবে। এইভাবে হিসেবগুলো করতে হয়, বাট এক্ষেত্রে দেখতে হয় জন্মকালীন শনির বলবত্তা কতটা আছে, চন্দ্র কতটা বলবর্গ মানে বলবত্তা ক্যারি করছে সেখানে। চন্দ্র যদি বেশি বলি হয় তাহলে সাড়ে সাতিতে বেশি এফেক্ট হবে, কারণ চন্দ্র তত বেশি ব্যাটেল করার চেষ্টা করবে, কিন্তু ব্যাটেলটা ওয়ান সাইডেড হবে, চন্দ্র সেই ব্যাটেল কোনোদিন জিততে পারবে না। তো আলটিমেটলি সেই ব্যাটেলটি জিতবে কে? শনি, কারণ সে পরম সত্য। তো সেক্ষেত্রে তাকে আরও বেশি বলতে পারেন যে লাঞ্ছিত বা হতে হবে, অপমানিত হতে হবে চন্দ্রকে। চন্দ্র ইমোশনাল, সেটা নিতে পারে না অনেক সময়, সেই জন্য তার কষ্ট বা সেই জাতীয় মানে মর্যাদাবোধের একটা হানি হয়, সেই ধরনের সমস্যা তৈরি হয়। বাট অ্যাকচুয়ালি সাড়ে সাতির সময় মানুষকে একটু রেস্ট্রিক্টেড থাকতে হয় খাওয়া দাওয়ার ব্যাপারে, জীবন চর্চার ব্যাপারে। খাওয়া দাওয়া যতটা সাত্ত্বিক খাওয়া দাওয়া করা যায়, যতটা টাইমে খাওয়া দাওয়া করা যায়, যতটা কাজ করলাম বাদবাকি সময় ঈশ্বরের আরাধনা করা যায়, তত সে বেটার থাকবে। অর্থাৎ মেটেরিয়াল কাজ থেকে সে যত নিজেকে অ্যাবস্টেইন করতে পারবে সে তত বেটার থাকবে, যত সে মেটেরিয়াল কাজে ইনভলভ হবে তত কিন্তু তার সমস্যা বাড়বে। ভালো থাকবেন প্রত্যেকে, আজকের মতো রাখছি।
নমস্কার।